আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছি। বরাবরের মতোই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক বিজ্ঞান, মিয়াধনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ। আমার আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান শ্রেণী অষ্টম। এই বিজ্ঞান বইয়ের অধ্যায় নাম্বার হচ্ছে 5, অর্থাৎ পরমাণু গঠন অধ্যায়ের আমরা আজকে বন্ধন গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, এই বন্ধন গঠন প্রক্রিয়াগুলো বেশ তোমাদের বোর্ড পরীক্ষায়, তোমাদের স্কুলের পরীক্ষায় এইগুলো আসে। তাই আমি এই বন্ধন গঠন প্রক্রিয়া অর্থাৎ দুটো মৌল কিভাবে তারা বন্ধন গঠন করে বা করতে পারে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো আমি দেখো কিছু যৌগ লিখে রাখছি। এই যৌগগুলো দেখো তোমরা, এটার নাম হচ্ছে কি লিথিয়াম ফ্লোরাইড। এটার নাম হচ্ছে কি আমাদের লিথিয়াম ক্লোরাইড। এটির নাম হচ্ছে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড। এটির নাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এই চারটাই হচ্ছে কি সবগুলো হচ্ছে কি আমাদের যৌগ। তো এখানে তোমরা সবাই দেখো হয় এখানে দুটো মৌল আছে, এখানেও দুটো মৌল আছে, এখানেও দুটো মৌল আছে, এখানেও দুটো আমাদের মৌল আছে, অর্থাৎ দুটো মৌল মিলে আমার সৃষ্টি হয়েছে কি একটা যৌগ। তাহলে এটাকে বলতে পারো যৌগ বা একটা অণু বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা একটু এই যে আমি বলছি যে লিথিয়াম ফ্লোরাইড, তো তোমরা সবাই জানো এটার নাম হচ্ছে কি আমাদের লিথিয়াম। আর এটার নাম যখন আমরা পরমাণু অবস্থায় যখন আমরা লিখব তখন তার নামটা হবে কি ফ্লোরিন, ক্লোরিন। আর যখন সেই যৌগ গঠন করে ফেলবি বা যখন ইলেকট্রন গ্রহণ করবি তখন তার নামটা হয়ে যাবে কি ক্লোরাইড। নামটা হবে কি আমাদের ক্লোরাইড। আর যখন ক্লোরিন যখন আমাদের যৌগ গঠন করবে বা যখন কোনো ইলেকট্রন গ্রহণ করবে তখন তার নামটা হবে কি ক্লোরাইড আয়ন বা ক্লোরাইড। তো তোমরা সবাই তাহলে সহজে বুঝতে পারছো যে কি যে এই যে তোমাদের নামগুলো সবাই তোমরা হয়তো বলতে পারবা। তো আজকে আমি এই চারটা অণু বা যৌগ লেখা আছে, যে কোনো একটা যৌগ বা অণুগুলো অর্থাৎ একটা অণু কিভাবে গঠন করে এটা আমরা আলোচনা করব। তো এখানে দেখো আমাদের উদাহরণ হিসাবে এটা আমরা ধরে নিতে পারি সোডিয়াম ফ্লোরাইড। কি আমরা ধরতে পারি এখানে সোডিয়াম ফ্লোরাইড, ঠিক আছে? তো তোমরা সবাই হয়তো জানো কি সোডিয়ামটা কি বা আম যেখানে লেখা থাকবে সেইগুলো আসলে কি। আমি কিন্তু আগেই তোমাদের একটা ক্লাসে বলছি যে যেগুলোতে আম লেখা থাকবে অর্থাৎ মধ্যস্থরেখার মু লেখা থাকবে শেষে, সেগুলোই হবে কি ধাতু। আচ্ছা, তাহলে দেখো তোমরা এখানে লিথিয়াম লেখা আছে, এখানে সোডিয়াম লেখা আছে, তাহলে আমরা সহজে বুঝতে পারছি কি যে এটা সহজে ধাতু বলতে পারবো কি না? আচ্ছা, সহজে আমরা বলতে পারবো ধাতু। আর কিছু ব্যতিক্রম তো রয়েছে, যেমন হচ্ছে কপার, তোমাদের এগুলো বড় ক্লাসের তারপরে বলছি, যেমন টিন, সিলভার, এইগুলো কিন্তু ধাতু। তো তারপরে দেখো এখানে কি আছে ফ্লোরিন, ক্লোরিন, এখানে তোমার কি আছে ফ্লোরিন, ক্লোরিন। এটা হচ্ছে কি আমাদের অধাতু। এই ফ্লোরিন, ক্লোরিন গুলো সবগুলো তো মূলত দেখো অর্থাৎ এইগুলো গ্যাস, অর্থাৎ সেখানে কি থাকে না আম্লিকা থাকে না, তাই আমরা সহজে সেটাকে বলতে পারবো সেটা অধাতু।
আর এটাও আমরা সহজে বলতে পারি বা জানি যে কি অধাতুগুলো সবসময় ইলেকট্রন গ্রহণ করতে পারে আর ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করতে পারে। তোমরা সবাই হয়তো তোমরা বুঝতে পারছো বা তোমরা হয়তো জানো কি যে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমি এখানে যেহেতু আমি বলছি কোনটা কোনটা আজকে নিয়ে আমরা আলোচনা করার বন্ধন গঠন কোনটার সোডিয়াম ফ্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়াটা কিভাবে হয় এটা আমরা আলোচনা করব আজকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সোডিয়ামটা আসলে কি। সোডিয়াম একটি হচ্ছে কি আমরা সহজে তাহলে আমরা জানি সোডিয়াম হচ্ছে একটা ধাতু। এর প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11। প্রোটন সংখ্যা কত? 11। অপরদিকে দেখো এখানে লেখা আছে কি বলতো, আমরা সহজে ধরতে পারি এটা ফ্লোরিন। কি এটা? ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে কত আমাদের? 9। তোমরা সবাই হয়তো জানো ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 9। সবাই তোমরা বুঝতে পারছো এটি একটি কি অধাতু। তো এখন আমরা সহজে দেখো এই যে মৌলগুলো লিখছি বা পরমাণুগুলো লিখছি, এখন আমরা ইলেকট্রন বিন্যাস আমরা করে নিব। সহজে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করে নিব। তোমরা সবাই হয়তো তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে করতে হয়, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমরা একটু তোমরা কষ্ট করে তোমরা দেখো। দেখো সোডিয়ামের তাহলে এখানে অ্যাটমিক নাম্বার কত হচ্ছে? 11। তো প্রথম শক্তি স্তরে কয়টা যাবে? 2টো। কয়টা? 2টো। দ্বিতীয় শক্তি স্তরে যাবে কয়টি? 8টি। তৃতীয় শক্তি স্তরে থাকবে কয়টি, অর্থাৎ অবশিষ্ট থাকবে কয়টি? 1টি। আচ্ছা, অপরদিকে দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথম শক্তি স্তরে কয়টা? 2টো। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 7টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাচ্ছি যে এই প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। তাই এই সোডিয়াম পরমাণু অতি সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অবস্থা প্রাপ্ত হয়, সেটাকে এই সোডিয়াম। তাহলে আমি কি বললাম? যতগুলো ধাতু আছে এই ধাতুগুলো সবসময় তারা ইলেকট্রন দান করে। তো প্রত্যেকটা মৌলের উদ্দেশ্য থাকবে, সেটা ধাতু হোক সেটা অধাতুই হোক, তারা ধাতুর ক্ষেত্রে হবে ইলেকট্রন ত্যাগ করে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা প্রাপ্ত হবে, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা প্রাপ্ত হবে। তাহলে প্রত্যেকটা মৌলের উদ্দেশ্য থাকবে যে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা প্রাপ্ত হওয়া। প্রত্যেকটা মৌলের উদ্দেশ্য থাকবে কিন্তু এটা, হয় ইলেকট্রন ত্যাগ করবে, না হয় ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করেছে নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা প্রাপ্ত 100% তাকে হতেই হবে, তাহলে সেই মৌলটা কিন্তু সুস্থিতি অর্জন করবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার সবাই হয়তো বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই অপরদিকে দেখো এই ফ্লোরিন একটি কি অধাতু, তো তোমার আগেই বলেছি। তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে বা দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু 7টি ইলেকট্রন রয়েছে। এই ফ্লোরিন পরমাণুর পক্ষে 7টি ইলেকট্রন ত্যাগ করা কিন্তু সহজ নয়। কত 7টি ইলেকট্রন ত্যাগ করা সহজ, তোমরা হয়তো ছোট অর্থাৎ অষ্টম শ্রেণী, তো তোমরা হয়তো এটুকুই জানলে হবে কি যে
সে কখনো 7টা ইলেকট্রন ত্যাগ করা সহজ নয়, মোটেই সহজ নয়, তার কষ্ট হবে। তো তোমরা বড় ক্লাসে জানতে পারবা কেনই কষ্ট হয় এই 7টা ইলেকট্রন ত্যাগ করা। তো 7টা ইলেকট্রন ত্যাগ না করে সেই কিন্তু ওই একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তাহলে আমি কি বললাম, এই ফ্লোরিন পরমাণুর 7টি ইলেকট্রন ত্যাগের চাইতে সেই একটি ইলেকট্রন কিন্তু গ্রহণ করার কিন্তু প্রবণতা অনেকটাই বেশি। মানে তার মানে হচ্ছে কি, ফ্লোরিন পরমাণু যদি একটি সহজে ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে, তাহলে সেই কিন্তু কিসের মতো হবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। অর্থাৎ এই ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, তাহলে একটা যদি গ্রহণ করে বাইরে থেকে একটা, যদি অর্থাৎ সোডিয়ামের কাছ থেকে যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করে নেয়, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে। তাহলে সে কিসের মতো হবে, নিষ্ক্রিয় গ্যাস। কার মতো সেটা, কার মতো হবে, নিয়নের মতো অবস্থা প্রাপ্ত হবে। তাহলে এখানে আমি তাহলে দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে কি একটু দেখো। হিলিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, তারপরে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 18, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36। আচ্ছা, এটি তোমরা আপাতত জানো। তো এইটার নাম কি আমাদের, তো এইগুলো আমরা কিন্তু সহজে বলতে পারবো নিষ্ক্রিয় গ্যাস। কি বললাম, নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আবার অন্য কোনো মৌলের সাথে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এরা অন্য কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করতে পারে না, অন্য কোনো মৌলকে তারা ইলেকট্রন দান করতে পারে না। তাই এরা হচ্ছে কি যে রাসায়নিকভাবে এরা নিষ্ক্রিয় হয়ে থাকে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা তোমরা সবাই? নিষ্ক্রিয় গ্যাসগুলো সবসময় কিন্তু তারা অষ্টক পূর্ণ করে, অর্থাৎ তাদের ইলেকট্রন বিন্যাসগুলো তাদের দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকে। তারা কিন্তু সহজে কিন্তু ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করতে পারে না। এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বলে এরা হচ্ছে কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে। তো এখানে দেখো আমার এই ফ্লোরিন যদি একটা ইলেকট্রন এই সোডিয়াম পরমাণুর কাছ থেকে যদি নিয়ে নেয়, তাহলে এখানে কয়টা হবে, 10টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেলে সে নিয়নের মতো অবস্থা প্রাপ্ত হবে। আর এখানে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সে কিসের মধ্যে হবে, একটা যদি ত্যাগ করে দেয় তাহলে বাকি থাকবে কয়টা, আর 10টা। 11টা থেকে একটা চলে যায়, তাহলে এখানে থাকবে কয়টা, 10টা। তাহলে 10টা কিসের মতো হবে, নিয়নের মতো হবে, মাস্ট বি নিয়নের মতো হবে। তাহলে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা ধাতু এবং অধাতুর উদ্দেশ্য থাকবে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা প্রাপ্ত হওয়া বা হয়। তাহলে এইটা দেখো আমাদের এই সোডিয়াম পরমাণু সহজেই কি সোডিয়াম পরমাণু দেখো তো, তাহলে আমরা সহজে লিখতে পারি কি সোডিয়াম পরমাণু। তাহলে এখানে কয়টা ত্যাগ করতে পারবে, আমি বলছি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। একটা ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি হবে, তোমার সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। কথাটা বুঝতে পারছো তোমার? তাহলে সোডিয়াম যেই ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে, ওই মানে ফ্লোরিন পরমাণু কিন্তু সেই ইলেকট্রনটাই গ্রহণ করার ক্ষমতা থাকতে বা গ্রহণ করে। তাহলে এই ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন অতি সহজে গ্রহণ করে সে কিন্তু ফ্লোরাইড আয়নে পরিণত হয়। সবাইকে আমরা বুঝতে পারছি কিনা? হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো যে সোডিয়াম একটা ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, আর সে সোডিয়ামের সে ত্যাগকৃত ইলেকট্রনটা এই ফ্লোরিন পরমাণু একটা গ্রহণ করে এই ফ্লোরাইড আয়নে কিন্তু পরিণত হয়েছে। আমরা কি সবাই বুঝতে পারছি কিনা বিষয়টা? কি সবাই আমরা বুঝতে পারছি কিনা? একজন হয় ত্যাগ করছে, না হয় কিন্তু একজন গ্রহণ করছে। এই ত্যাগ বা গ্রহণের মাধ্যমে কিন্তু একটা আমাদের অণু বা একটা যোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখো এটাকে যদি আমরা যোগ করে দেখাই, তাহলে এখানে কি আছে বলো তো, তোমার একটু দেখো তো, এখানে কি সোডিয়াম, তাহলে
প্লাস হচ্ছে কি আমাদের ফ্লোরিন, এটা যদি কেটে যায় তাহলে আচ্ছা তাহলে এরো চিহ্ন কি হবে এখানে, সোডিয়াম প্লাস আয়ন প্লাস ফ্লোরাইড আয়ন। তো আমরা সবাই হয়তো জানি কাদের মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়। তোমরা হয়তো সবাই মোটামুটি করে জানো যে বিক্রিয়া তাদেরই মধ্যে সংঘটিত হয় যেই মৌলগুলো ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকবে। কি বললাম, ধনাত্মক বা ঋণাত্মক আধান থাকবে, সেই মৌলগুলোর মধ্যে কি যৌগ গঠন সম্ভব বা অনুগঠন সম্ভব। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলেই কিন্তু যৌগ গঠন করা অবশ্যই মাস্ট বি 100% সম্ভব, তাই না? আচ্ছা, তো তাহলে দেখো এই জায়গায় দেখো একটা সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে কি আমাদের ফ্লোরাইড, তাহলে তারা সহজে তারা কি অনুগঠন করবে। আমরা কি সবাই বুঝতে পারছি মাস্ট বি তারা অনুগঠন করবে। তো তোমাদের একটা বিষয় তোমরা হয়তো আগের ক্লাস আমি বলেছি যে এই যে আধান বা আয়ন গুলো এখানে কয়টা আছে বলতো, একটা আধান অর্থাৎ একটা প্লাস আয়ন। এখানে কয়টা আছে বলতো, একটা আধান অর্থাৎ একটা ঋণাত্মক আয়ন বা আধান সেটাকে আমরা বলতে পারি। তো যখন এই মৌলগুলো তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন তাদের যোজনীগুলো কিন্তু পরিবর্তন হবে। কি কি বললাম, যোজনীগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এই যে তোমার আয়নটাই হবে কি আমাদের যোজনী। তাহলে যেহেতু প্লাস এবং মাইনাস আছে সেহেতু তারা বন্ধন গঠন করবে। তাহলে আমরা সহজে আমরা লিখতে পারি কি, আমরা সোডিয়াম ফ্লোরাইড। তাহলে আমরা সহজে লিখতে পারি এটা সোডিয়াম ফ্লোরাইড অণু কিন্তু একটা গঠন হয়ে গেছে। তাহলে এখানে দেখো সোডিয়ামে তাহলে কয়টা আধান আছে এখানে বলো তো বাবা, একটা। আচ্ছা, এখানে ফ্লোরাইডে কয়টা এখানে আধান আছে, একটা। তো আমরা সবাই হয়তো জানি যে কি যদি সমতাকরণ যদি 1 1 হয় বা 2 2 হয় বা 3 3 হয় তাহলে ওটা লেখার আমাদের দরকার নাই। এখানে আমাদের 1 1 হয়েছে, তাই আমাদের 1 1 লেখার কোনো দরকার নাই। তাহলে এটাকে আমরা কেটে দেব। যদি তোমাদের এখানে ওই অনুপাত করতে গিয়ে তোমাদের যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু আমরা, অর্থাৎ এখানে যদি আমার 2 থাকে এখানে 3 থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমার কি 1 1 ছিল, তাই আমাদের কিন্তু দেখার দরকার হয়নি। তোমরা কি সবাই বুঝতে পারছো? তো দেখো এইভাবেই এই সোডিয়াম প্লাস আয়ন ও ফ্লোরাইড মাইনাস আয়ন তারা পরস্পর বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা তারা যুক্ত হয়ে বা পরস্পর তারা যুক্ত হয়ে এই সোডিয়াম ফ্লোরাইড অণু তারা বা সোডিয়াম ফ্লোরাইড অণু গঠন করে। তো আমরা জানলাম দেখো সোডিয়াম ফ্লোরাইড অণু কিভাবে তারা গঠন করে। সবাই তোমরা হয়তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আরেকবার তাহলে তাহলে এই সোডিয়াম ফ্লোরাইড কিভাবে গঠন করে বা কিভাবে যৌগটা অণুটা গঠন করে তা তোমরা কিন্তু জানতে পারবে। তো তোমাদের এগুলো তোমরা একটু বন্ধন গঠন প্রক্রিয়াগুলো তোমরা একটু বাসায় চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, দেখবে কিন্তু অবশ্যই একটা ফলাফল কিন্তু আসবেই। এগুলো কঠিন হলে কিন্তু মজাও আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কিছু বাড়ির কাজ দিয়ে ফেলি। তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে ফেলি। তাহলে লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড কিভাবে বন্ধন গঠন করে দেখতে হবে, তোমরা চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ।
আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।